রাজভবনে এসেছিলাম, যা লোকভবনে রূপান্তরিত হয়েছে। লোকভবনে প্রথম এলাম আমি। তো লোকভবনে এসে যিনি গভর্নর, তার সঙ্গে দেখা করলাম, একটা মেমোরান্ডাম তার হাতে আমরা হস্তান্তরিত করলাম, যেটা হচ্ছে ওয়াকআপ অ্যাক্টের উপরে যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে আজকে বাংলা জুড়ে, সেই বিষয়টাকে ওনার কাছে হাইলাইট করেছি, ওনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এখন ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার, তার কাছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ হলো 23 জুন যে সমস্ত ওয়াকআপ প্রপার্টিগুলোকে রেজিস্টার করতে হবে, ডিজিটালি রেজিস্টার করতে হবে 6 মাসের মধ্যে, অর্থাৎ 6 ডিসেম্বরের মধ্যে। তারপরে পশ্চিমবঙ্গ সরকার সেই সময় বাংলার মানুষকে বলল যে আমি আছি, কোনো চিন্তা নাই, কিছু করতে হবে না, এই বাংলায় কোনো কিছু দরকার নেই যতক্ষণ আমি আছি। ভাই আলোটা বন্ধ করো, প্রচুর সূর্যের আলো আছে। তারপর হঠাৎ করে 27শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তরে বার্তা চলে গেল, আদেশ চলে গেল যে 6 ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু ডিজিটালি এখানটায় রেজিস্টার করতে হবে। পশ্চিমবঙ্গে 1,48,253টা ওয়াকআপ প্রপার্টি 2006-7 সালের রিপোর্ট অনুযায়ী। পশ্চিমবঙ্গ সরকার 80 না 81 কি বলছে জানি না, কিন্তু আমি দেখিয়ে দিব 2006-7 সালের সার্চার কমিটির রিপোর্ট প্রকাশের সময় যে কেন্দ্রীয় সরকারের তথ্য ছিল, সেখানটায় বলা ছিল 1,48,253টা ওয়াকআপ প্রপার্টি আছে পশ্চিমবঙ্গে। তো এই শর্ট টাইমের মধ্যে, মানে 27শে নভেম্বর সব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় বার্তা গেল, 6 ডিসেম্বরের মধ্যে কি করে এত ওয়াকআপ সম্পত্তি তাও আবার ডিজিটালি রেজিস্টার করতে হবে, এটা একটা বড় সমস্যা মুসলিম সমাজের কাছে। সেই জন্য আমি আগেও দাবি করেছি কিরণ রিজিজুর কাছে, ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে, আজকে রাজ্যপালের কাছে, যে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে একটা ওয়াকআপ সম্পত্তি আনরেজিস্টার্ড, অর্থাৎ নথিভুক্ত না হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত সময় বাড়িয়ে সাহায্য করতে হবে। কারণ শতাব্দী প্রাচীন এই ওয়াকআপ সম্পত্তি রাতারাতি বা 6 মাস, 1 মাস, 2 মাসের মধ্যে রেজিস্টার্ড করা ডিজিটালি খুব কঠিন কাজ। কারণ পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে মিসলিড করেছে, পশ্চিমবঙ্গ সরকার মুসলমান সমাজকে বিভ্রান্ত করেছে। হঠাৎ করে নভেম্বর মাসে 27শে নভেম্বর বলছে সব জেলায় জেলায় তুমি নথিভুক্ত করাতে আরম্ভ করো। তার ফাঁকে পশ্চিমবঙ্গ সরকার আরেকটা যেটা কাজ করছে, যেটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন, যেটা অনেক সম্পত্তি আছে মুসলমানদের, কোনটা মাদ্রাসের অধীনে, কোনটা ঈদগার অধীনে, যেগুলোকে পশ্চিমবঙ্গ সরকার খতিয়ান 1-এ রেজিস্ট্রেশন করছে সরকারি তরফ থেকে। খতিয়ান 1-এ রেজিস্ট্রেশন করা মানে সেটা কিন্তু ভেস্টেড ল্যান্ড হয়ে যায়, সেটা গভর্নমেন্ট ল্যান্ডে রূপান্তরিত হয়। ফলে মুসলমানদের যে সম্পত্তি, সমাজে যে সম্পত্তি, পশ্চিমবঙ্গ সরকার সেই সম্পত্তিকে আগে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করে তারপর বলছে আমরা দেখবো কি করা যায়। এটার মধ্যে সরকারের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে। কারণ পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে ইউপি, পশ্চিমবঙ্গ, এখানে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। এই পশ্চিমবঙ্গের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি, যার হাজার হাজার কোটি টাকা মূল্য, যেগুলো লুট চলছে এই তৃণমূল সরকারের আমলে, সেখানে এই খতিয়ান 1-এ জমিকে, সমাজের জমিকে, মুসলমান সমাজের জমিকে, তাদের মাদ্রাসা, তাদের মসজিদ, তাদের কবরস্থানের জমিকে খতিয়ান 1-এ কেন তারা রেজিস্টার করে পাবলিক, মানে এটাকে ভেস্টেড ল্যান্ডে রূপান্তরিত করছে, সেইটা আমাদের কাছে একটা বড় কোশ্চেন। তাই সব মিলিয়ে আমি রাজ্যপালের কাছে একটা দাবি করেছি যে আপনি যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্যপাল, আপনি কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই দাবিটা আপনি রাখার চেষ্টা করুন, যে সময়টা আরো বাড়ানো হোক। কেন্দ্র সরকার বলবে যে আমরা বাড়াচ্ছি, ট্রাইব্যুনাল করো, হ্যান করো, লেন্দি প্রসেস। সিধাসিধি সম্পর্ক, এই সময়টা বাড়িয়ে যাতে সমস্ত সম্পত্তি রেজিস্টার করা যায় তার ব্যবস্থা করা হোক। একটাও সম্পত্তি যেন আনরেজিস্টার্ড, অর্থাৎ অনথিভুক্ত অবস্থায় না থাকে, এটা আমাদের মুখ্য দাবি। তাদের কি বিপদে ফেলে দেওয়া হলো? কারণ ট্রাইব্যুনাল ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প রাস্তা নেই। অবশ্যই বিপদে ফেলে, এই জন্য বললাম অবশ্যই বিপদে ফেলে হলো। তার মধ্যে আবার 3 মাস রিজু বলেছে, 3 মাসের মধ্যে করতে হলে আমি কিছু বলবো না। তার মানে আগামী দিনে এই সম্পত্তিগুলো সরকারের কাছে আদেশ হবে, তোমরা তোমাদের মতো করে পাবলিক, মানে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করো। সেই প্রক্রিয়ায় খতিয়ান 1-এ রেজিস্ট্রেশন হচ্ছে। খতিয়ান 1-এ রেজিস্ট্রেশন মানে সমাজের সম্পত্তি সরকারি সম্পত্তিতে রূপান্তরিত হয়ে যাবে। এটা কেন হবে? এটা আমাদের একটা প্রতিবাদ। এবং ট্রাইব্যুনালে যা মানে সে আরেক ঝামেলার ব্যাপার হবে। আগামী দিনে কিন্তু এই ওয়াকফ সম্পত্তির, তাদের অস্তিত্বকে ধরে রাখা, ওয়াকফ সম্পত্তির উপরে এই সমাজের যে ধর্মীয় এবং সাংস্কৃতিক আধিপত্য, সেটা কিন্তু আগামী দিনে থাকবে না। এই আশঙ্কা থেকে আমরা বারবার করে এই কথাগুলো বলছি। বাংলায় তো বলা হচ্ছিল যে ওয়াকফ হবেই না, তেমন দাবি তো করা হচ্ছে। শুধু ওয়াকফ হবে না তা না, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তো বরাবর এটাই বলে আমি মুসলমান, তোমাদের মাসিয়া,
কিন্তু আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলমানদের মাসিয়া হওয়ার বদলে মুসলমানদের মুসিবতে রূপান্তরিত হয়েছে। এখানে ভোটের জন্য বলা হয়, এখন পশ্চিমবঙ্গ সরকারের নিয়াত ঠিক নাই, পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য ঠিক নাই। পশ্চিমবঙ্গ সরকার না কেন্দ্রে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট করেছে, না পশ্চিমবঙ্গের বিধানসভায় কিছু করেছে। আপনার সব তো কলকাতার সাংবাদিক, আপনারা বলুন যে এই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে বলে এলো আমি এই করেছি তাই করেছি। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছে, বলছে মতুয়াল্লিদেরকে বলেছিলাম। এখন সমস্ত দোষ মতুয়াল্লিদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি চালাকি করে। যেটা সরকারি দায়িত্ব, যেটা যারা সরকারি তাদের দায়িত্ব, সেটা এখন মতুয়াল্লিদের ঘাড়ে ফেলার চেষ্টা করছে। মুর্শিদাবাদে তার ভাষণটা শুনবেন, কি বলছে যে আমি মতুয়াল্লিদেরকে বলেছিলাম। কেন মতুয়াল্লিকে বলার কি আছে? মতুয়াল্লির দায়িত্ব কি? যে ওয়াকফ সম্পত্তিকে দেখভাল করা। তোমার দায়িত্ব কি? ওয়াকফ সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ ঠিক মতো হচ্ছে কিনা নজরদারি করা, আইনি সহযোগিতা করা, সেগুলোকে সঠিকভাবে নথিভুক্ত করা, এগুলো তোমার দায়িত্বের মধ্যে পড়ে। শুধু তাই নয়, এই ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার করে যাতে মুসলমান সমাজের আরো বেশি রোজগার সম্ভব তার ব্যবস্থা করা দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। কারণ পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেহাত হচ্ছে। তৃণমূলের প্রমোটাররা, পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি মিলে মিশে লুট করছে পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তি। আপনি যান এই কলকাতায় কত ওয়াকফ সম্পত্তি যে পশ্চিমবঙ্গ সরকারকে আমি দাবি করছি, ওয়াকফ বোর্ডের কাছে দাবি করছি তার শ্বেতপত্র প্রকাশ করুক যে 2011 থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কতগুলো ওয়াকফ সম্পত্তি এখানে নথিভুক্ত হয়েছে, আর কতগুলো ওয়াকফ সম্পত্তি কিভাবে ব্যবহৃত হচ্ছে, কোথায় তার অবস্থান, কোন কোন সম্পত্তি ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে আছে, তার মূল্য কত, বাজার মূল্য কত, পশ্চিমবঙ্গের মানুষকে জানানো হোক, পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে জানানো হোক। আজকে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখছেন যে পশ্চিমবঙ্গে ওয়াকফ লুটপাট হয়ে গেছে, তখন মতুয়াল্লিদের ঘাড়ে চাপিয়ে সেই সমাজের মধ্যে আবার বিভাজনের চেষ্টা করছে, মতুয়াল্লি ভার্সেস সমাজের মারামারি লাগানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রীর এই অপচেষ্টাকে আমরা নিন্দা করছি, প্রতিবাদ করছি। কি বলবে? পুলিশে জানে, সবাই জানে, পুলিশ জানে না? সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে একটা সাক্ষীকে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সবাই দেখতে পাচ্ছে, হঠাৎ একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ধাক্কা মারছে, যাকে মারছে সে বলছে, ড্রাইভারকে চিনতে পারছে, খালি মুখ্যমন্ত্রী চিনছে না আর বাংলার পুলিশ চিনছে না, বাকি সবাই জানছে, সবাই বুঝছে, সবাই চিনছে। এই খুনিদের এত আস্পর্ধা পশ্চিমবঙ্গে হয়েছে যে এই পশ্চিমবঙ্গে খুনিদের খুন তো করবেই, জেলে থাকলে যদি কেউ প্রতিবাদ করে তাকে মেরে দেওয়ার ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গের পুলিশের সহযোগিতায়। শুধুমাত্র তৃণমূল হতে হবে, আর তৃণমূলের ভোট রক্ষার জন্য তোমাকে মস্তান হতে হবে, তাহলে পশ্চিমবঙ্গে সব মাপ। খড়গপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সাসপেন্ডেড হয়েছেন। তিনি বলছেন অধীর রঞ্জন চৌধুরীকে সমঝোতা করতে হবে যদি 20টা আসন পেতে হয়। জানি না সব, আপনার কাছে অনেক বেশি খবর হচ্ছে, আমার কাছে খবর নেই। মুখ্যমন্ত্রী আজকে বলছেন বাংলায় ডিটেনশন ক্যাম্প হতে দেব না, এতদিন তো ওয়াকফ হতে দেব না বলছিলেন, আজকে বলছেন বাংলায় কোনো বাংলায় কোথায় ডিটেনশন ক্যাম্প হচ্ছে আমার তো জানা নাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এটাই কাজ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল পার্টির এইটা হচ্ছে ভোটের কৌশল। কি রকম? 2021 সালের কথা মনে করে দেখুন, এনআরসি 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 আসছে, এনআরসির ভূত দেখিয়ে মুসলমানদের মধ্যে আতঙ্ক তৈরি করে এনআরসির নামে সেবার ভোট দখল করলো। এনআরসির আগে এবং পরে আমি বলেছিলাম যে এনআরসির গল্প শেষ হয়ে যাবে ভোটের দিন পর্যন্ত। ভোটের দিন পর্যন্ত আরেকটা গল্প শেষ হবে, দিদির ট্যাঙ্ক ভাঙার গল্প শেষ হয়ে যাবে। এটাও আমি বলেছিলাম সেদিন। ভোট যাই হয়ে গেল, দিদি এনআরসির গল্প ব্যাগে ভরে তিনি বাড়ি চলে গেলেন, মোদি ঝোলায় ভরে দিল্লি চলে গেলেন, এনআরসির গল্প শেষ। তারপরে এই বছরে কি এনআরসির জায়গায় চলে এলো এসআইআর, সেটাও বাজারে ঠিক মতো খাচ্ছে না, মানুষ সচেতন হয়েছে। রাহুল গান্ধীর অভিযানে, রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা, রাহুল গান্ধী এবং কংগ্রেসের একতরফা এই বিষয়টাকে মানুষকে সচেতনতা করার মধ্যে দিয়ে আজকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর মানুষ সচেতন হয়েছে এসআইআর নিয়ে। এখন কি করতে হবে? ডিটেনশন ক্যাম্পে জুজু দেখাতে হবে, ডিটেনশন ক্যাম্পে জুজু দেখা যাবে। ডিটেনশন ক্যাম্প যদি এখানে করতে হয়, তৃণমূলের চোর বাটপার গুন্ডা এবং মুখ্যমন্ত্রীকে সমেত সেখানে ভরার জন্য করতে হবে। ডিটেনশন ক্যাম্প যদি করতে হয়, তৃণমূলের চোর চোরটা সেখানে রাখার জন্য করতে হবে। বাকি এখানে ডিটেনশন ক্যাম্প হবে না। মমতা ব্যানার্জি চাইলেও হবে না, মমতা ব্যানার্জি না চাইলেও হবে না। বলছেন এসআইআর এর নাম বাদ গেলে আন্দোলন হবে, মহিলারা হাতাকুন্তি নিয়ে নামবেন, পেছনে পুরুষরা। আর কবে হবে? উনি তো বলেছেন এসআর চালু করতেই দেবো না। উনি বলেছেন ওর দলের লোকরা এসআর চালু করতে সব গর্দান কেটে নেবে, রক্ত গঙ্গা বইয়ে দিবে। আজকে এসআরটা কারা করছে? এসআরটা করছে তৃণমূলের নেতারা। 80,000 বুথ, 81,000 বুথ, তার বিএলও সবই বেশিরভাগই সব তৃণমূলের নেতারা। এবং লক্ষ্য করে দেখবেন এসআর হওয়ার পর, এনুমারেশন হওয়ার পর
যে এনুমারেশন শিট, সেখানে সব পার্টির বিএলএ সই করছে, তৃণমূলের বিএলএ কিন্তু সই করছে না। এটা খেয়াল করে দেখবেন, আমাদের পার্টি বিএলএ সই করতে চাইছে, তৃণমূলের বিএলএ সেখানে সই করছে না। তাই এসআইআর এর গল্প করে বাংলা মানুষকে বিভ্রান্ত করার মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিল। একবার বলেছিল এসআইআর আমি থাকতে হবে না, তারপর তাদের রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। তারপর যদি 3-4টে বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, বলছে আমি আছি। বিএলওদেরকে ধমকি দেখাচ্ছে এসআইআর এর পর তোমরা যদি এদিক ওদিক করো তাহলে আমি পশ্চিমবঙ্গে থাকবো, তোমাদের 12টা বাজাবো। নির্বাচন কমিশন বলছে এসআইআর ঠিক মতো না করতে পারলে কোন নাকি ধারা আছে তাতে 7 বছরের জেল হবে। তো বিএলওদের কিন্তু জানের জ্বালা হয়ে গেছে। ফলে পশ্চিমবঙ্গে এসআইআর কবে সমাপ্ত হবে আমার জানা নাই। আমার আশঙ্কা এসআইআর করার সময় পশ্চিমবঙ্গে আরো বাড়বে। কমিশন ইতিমধ্যেই রাজ্যে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে, 25টি নোডাল এজেন্সির সঙ্গে বৈঠক সিইও দপ্তরে। ভোট তো টাইমে করতেই হবে, ভোটের তো টাইম হলে এটা ভোটেরই বছর, এটা 26-এ তো নির্বাচন করতেই হবে, কারণ সরকারের মেয়াদ 26-এ শেষ হচ্ছে, ফলে এখানে ভোট করতে হবে। এবং ভোট করার দায়িত্ব নির্বাচন কমিশনের, তারা ভোট করাবে। সিএম বলছে যে ভোট ঘোষণা এখনো হয়নি, এখন থেকে ডিএম বিএলওদের উপর চাপ তৈরি, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। তাদের মাথার উপর নাকি বিজেপি মার্কা লোক দেওয়া হবে। বাংলায় যদি মমতা ব্যানার্জি এই কথা বলে তাহলে মমতা ব্যানার্জি সরে যাওয়া উচিত। এখন বাংলায় মমতা ব্যানার্জি থাকতে ডিএমদের ভয় কিসের? এই ডিএম, এই পুলিশ, এই বিএলও, এই বিডিও, এসডিও তৃণমূলে দালালি করে, সবাই জানে এগুলো। আমরা ভোট এখানে লুট হয়, এখানে ভোটের দিন ভোট দিতে দেওয়া হয় না মানুষকে। আপনার ন্যায্য ভোট আপনি ভোট কাস্টিং করতে পারবেন না। প্রক্সি ভোট, চুরি ভোট, এই বাংলায় ভোট চুরি না, এই বাংলায় লুট হয়, লুট। এবং জানবেন একটা কথা, এই বাংলায় ভোটের যে কারচুপি হবে সেখানে সরকারের মদত ছাড়া হতে পারে না। যেমন বিহারে ভোটের কারচুপি সেখানে বিজেপি সরকারের মদতে হয়েছে, এই বাংলায় ভোটের কারচুপি হলে তৃণমূলের মদত ছাড়া সেখানে হতে পারে না, হতে পারে না, হতে পারে না। মমতা ব্যানার্জি অন্যায়, অন্যায়। অনিকেত